সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভাষার প্রতিদিনের আয়োজন সংবাদ বিশ্লেষণ ধর্মীয় অনুষ্ঠান ফ্রন্ট পেজে। সাথে আছি আমি ইমরুল কায়েস। প্রিয় দর্শক, আজ আলোচনা জানা ফ্রন্ট পেজ অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছি জাতীয় প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি কবি হাসান হাফিজ। মিস্টার হাসান হাফিজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলুন আলোচনার আগে দেখে আসি আজকের প্রকাশিত সংবাদপত্রের প্রধান প্রধান শিরোনাম। আমি প্রথমে জানাচ্ছি প্রথম আলোর সংবাদ শিরোনাম: দলের পদ না ছেড়েই তারা সরকারি সংস্থায় নিয়োগের শর্ত অমান্য। আরেকটি শিরোনাম: লোডশেডিংয়ে অসন্তোষ, নিরাপত্তা চেয়ে চিঠি। জানাচ্ছে আমার দেশের শিরোনাম: ময়মনসিংহ নেত্রকোনা শেরপুর সীমান্ত মাদক অস্ত্র চোরাচালানের নিরাপদ করিডোর। আরেকটি শিরোনাম: মনোনয়নপত্র জমার শেষ দিন আজ, রাষ্ট্রপতি পদে বিএনপি প্রার্থী হচ্ছেন ফখরুল। দৈনিক ইত্তেফাকের শিরোনাম: খোঁজা হচ্ছে শূন্য পাশের কারণ, বাতিল হতে পারে এমপিও। আরেকটি শিরোনাম: আহতদের ভরসা, পঙ্গু হাসপাতালে চিকিৎসক ও নার্স সংকট। সমকালের শিরোনাম: গ্যাস বিদ্যুতের সংকট আরও এক সপ্তাহ চলতে পারে। আরেকটি শিরোনাম: বরিশালে আদালত ফটকে বোমা বিস্ফোরণ, সাভারে উদ্ধার। যুগান্তরের শিরোনাম: স্থানীয় সরকার নির্বাচন, নির্দলীয় নির্বাচনে দলীয় প্রার্থী, রাষ্ট্রপতির নাম জানার অপেক্ষা। মানবজমিনের শিরোনাম: বাংলাদেশ ভারত দৌড়ঝাঁপ কূটনীতি। আরেকটি শিরোনাম: নিরাপত্তা চেয়ে চিঠি। লোডশেডিংয়ের কারণে বলা হয়েছে। কালের কণ্ঠের শিরোনাম: কমছে বৈদেশিক ঋণ, দায় শোধের চাপ। কালবেলা: দ্বিপক্ষীয় সফরে ভারত যাচ্ছেন তারেক রহমান, ব্রিক্সে যাবে না, পাঠানো হবে প্রতিনিধি। আরেকটি শিরোনাম: রাষ্ট্রপতি নির্বাচন, মির্জা ফখরুলের আস্থা বিএনপির। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম: ব্যয় তুলতেই 265 বছর, কর্ণফুলী টানেল। আজ মনোনয়নপত্র দাখিল করবেন ফখরুল ও অলি। দুপুরে স্থায়ী কমিটির বৈঠক শেষে প্রার্থীর নাম ঘোষণা বিএনপির। দৈনিক ইনকিলাবের শিরোনাম: প্রধানমন্ত্রীর নির্দেশনার পরও রাজধানী থেকে সরছে না বাস টার্মিনাল। আরেকটি শিরোনাম: মির্জা ফখরুলই সম্ভাব্য প্রেসিডেন্ট, স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক শেষে ঘোষণা আজই। দেশ রূপান্তরের শিরোনাম: ভোলার গ্যাস ফেলে রাখার খেসারত, দেশ জুড়ে সংকট। মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে শূন্য হবে 3টি পদ, আলোচনায় মন্ত্রী পরিষদের রদবদল। নয়াদিগন্তের শিরোনাম: মাঠ প্রশাসনে তীব্র অসন্তোষ। অন্য একটি শিরোনাম: বেঙ্গল শিল্পের পরলোক ও খনিজ সম্পদের নতুন অর্থনৈতিক দিগন্ত, বঙ্গোপসাগরের তলদেশে হিমালয়ের ইতিহাস। বণিক বার্তার শিরোনাম জানাচ্ছি: বাস্তবের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ তথ্য দিচ্ছে বিবিএস। আরেকটি শিরোনাম: ক্ষমতাসীন দলের আপত্তিতে সিদ্ধান্ত বদলাতে বাধ্য হচ্ছে মাঠ প্রশাসন। এবার জানছি ইংরেজি দ্য ডেইলি স্টার: লিঙ্গারিং এলার্জি ক্রাইসিস মে ড্র্যাগ পাওয়ার কাট ওস। আরেকটি শিরোনাম: সাকসেস ইন স্কুল ফেইলস টু ক্যারি গার্লস ফরওয়ার্ড। নিউজের শিরোনাম: পাওয়ার কজ seeks security as anger grows over outrages. Supply chain bottlenecks hit perishable goods exports. এবং সবশেষ জানাতে ডেইলি অবজারভারের শিরোনাম: বোম ইনসিডেন্টস রেইজ ফ্রেশ সিকিউরিটি ফিয়ার। এবং আরেকটি শিরোনাম: পেইং ফর গ্যাস উই ফেল টু গেট, হু উইল কম্পেনসেট পোস্ট পেইড কনজিউমার্স। জনাব হাসান হাফিজ, আমরা সবগুলো কাগজেই একটা শিরোনাম, মোটামুটি দুইটা শিরোনাম কমেন, একটা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন, একটা হচ্ছে গ্যাস সংকট। আমরা প্রথমে রাষ্ট্রপতি নির্বাচন দিয়ে শুরু করতে চাই। সেটি হচ্ছে যে আপনি জানেন আজকে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন রাষ্ট্রপতি পদে, এবং নানান আলোচনা সমালোচনা আছে। কাগজগুলো বেশিরভাগই শিরোনাম করে ফেলেছেন কে রাষ্ট্রপতি হতে যাচ্ছেন, কারণ এখানে তো অনিয়মিত যে বিএনপির যেহেতু সংখ্যাগরিষ্ঠতা রয়েছে জাতীয় সংসদে, সেই দল যাকে প্রার্থী করবেন তিনিই রাষ্ট্রপতি হবেন। এই বিষয়ে আপনার একটু অবধারিত, সেটা একটা ভালো নির্বাচন হয়েছে, সঠিক নির্বাচন। ত্যাগী, পরিচ্ছন্ন, সৎ, মানে রাজনৈতিক ব্যক্তিত্ব। আমরা যিনি রাষ্ট্রের অভিভাবক হতে যাচ্ছেন তাকে আমরা স্বাগত জানাই, অভিনন্দন জানাই। তো এটা একটা বিএনপির একটা সঠিক সিদ্ধান্ত হয়েছে, কোনো প্রশ্ন এর মধ্যে নেই। সুতরাং আশা করি আমরা রাজনীতিতে আরও পরিচ্ছন্নতা প্রসারিত হবে, এই শালীনতা, শিষ্টাচার যেটা আমরা অভাব দেখতে পাচ্ছি রাজপথে, আমরা দেখতে পাচ্ছি অশালীন এবং শিষ্টাচার বর্জিত কর্মকাণ্ড দেখতে পাচ্ছি, সেগুলি আসলে দূর হবে। ওনার কাছ থেকে আমাদের শিক্ষণীয় অনেক কিছু আছে। উনি দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে দুঃসময়ে দলের কাণ্ডারি হয়েছিলেন, অনেকবার কারাবরণ করেছেন,
মানে আপনি কি বিএনপি মহাসচিবের কথা বলছেন? রাষ্ট্রপতি, বিভিন্ন পত্রপত্রিকা আসছে আর কি, খবর রাষ্ট্রপতি। এটা আজকে উনি আবার বিএনপি মহাসচিব পদ থেকে তার আজকে পদত্যাগ করার কথা আছে। স্থানীয় সরকার মন্ত্রী আপনি বললেন না, একটা শিরোনামে যে আছে 3টা পদ শূন্য হবে এবং এমপি পদটা শূন্য হবে। সেখানে উপনির্বাচন হবে ঠাকুরগাঁওয়ে, যেখান থেকে উনি নির্বাচিত হয়েছেন। তো এইটা একটা ভালো, এটা একটা সুবাতাস বয়ে আনবে বলে আমরা বিশ্বাস করি রাজনীতির ক্ষেত্রে। এই আমরা জানি যে বিএনপি যে সংস্কার প্রস্তাব আছে 31 দফা আছে, সেখানে রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধিরও একটা বিষয় আছে, তাই না? সেখানে একটা ক্ষমতার ভারসাম্যের জন্য তো আমরা আশা করব সেই উনি যেরকম দলের কাণ্ডারি হিসেবে বিচক্ষণতা, প্রজ্ঞা, দূরদর্শিতা, দৃঢ়তার পরিচয় দিয়েছেন, রাষ্ট্রপতি হিসেবে, জাতির অভিভাবক হিসেবে, 1 নম্বর নাগরিক হিসেবে আমাদের পথ দেখাবেন, দিক নির্দেশনা দিবেন, সেটা আমরা তাকে স্বাগত জানাচ্ছি। এই পদে তো আসলে অনেক আলোচনা ছিল, অনেক ব্যক্তির নামই শোনা গেছে। তো শেষ পর্যন্ত যেটি পত্রপত্রিকায় বলছে, আপনি আলোচনা বলছেন যে বিএনপি মহাসচিবই হতে যাচ্ছেন এবং দুপুরে যে স্থায়ী কমিটির বৈঠক আছে সেখানে আসলে ঘোষণাটি আসবে। তো এখন যেটা মনে হচ্ছে, ঘোষণাটি আসলে একটা আনুষ্ঠানিকতা মাত্র, সময়ের ব্যাপার মাত্র, কয়েক ঘন্টার বিষয় আছে। তো তাকে পছন্দ করার মানে কারণ যেগুলো আপনি বলছিলেন, তো রাষ্ট্রের জন্য, সমাজের জন্য, দেশের জন্য এই সিদ্ধান্তটি কতখানি ইতিবাচক? খুবই ইতিবাচক। আমরা দেখেছি যে, আমরা মানে অতীতে দেখেছি যে তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পতিত ফ্যাসিস্ট সরকারের ওবায়দুল কাদের, যাকে মানে লোকে ঠাট্টা করে কাউয়া কাদের বলে থাকে, তার জোকার কাদেরও খেউর, সেটার জবাবে উনি কিন্তু ভদ্র ভাষায়, শালীন ভাষায় কিন্তু কখনোই উনি মানে অশ্লীলতার আশ্রয় নেন নাই। সেটা একটা মানে মানুষের প্রতি যা তার ভালোবাসা এবং মানুষ তাকে শ্রদ্ধা করেছে, সেটা আমরা আশা করি আরও গভীরতর হবে, দৃঢ়তর হবে এবং আমাদের রাজনীতির মধ্যে সেটার একটা ইতিবাচক প্রভাব পড়বে বলে আমরা বিশ্বাস করি। সেটা পড়াটা বাঞ্ছনীয়, কারণ আমরা সাধারণ মানুষ কিন্তু এরকম খিস্তি খেউর, গালাগালির সংস্কৃতি আমরা পছন্দ করি না। আমরা সংসদেও দেখেছি যে অতীতে মানে হেয় প্রতিপন্ন করা, তারপরে রাবার স্ট্যাম্প হিসেবে সেটাকে ব্যবহার করা এবং পারস্পরিক যে আক্রমণ, অশ্লীল ভাষায় যেটা আমরা দেখেছি চর্চা, সেটা থেকে সরে আসছে আমাদের সংসদীয় রাজনীতি। সেটার মধ্যে আমরা একটা সুস্থতার ছাপ দেখতে পাচ্ছি। আশা করি এটা আরও বৃদ্ধি পাবে এবং সবার মধ্যে একটা সংসদীয় রীতির প্রতি এবং সংসদকে কার্যকর করার জন্য প্রত্যেকের দায়িত্বশীলতা তারা বোধ করবেন এবং সেটার প্রতিফলনটা ঘটাবেন, সরকারি দল বিরোধী দল নির্বিশেষে। তো সুতরাং একটা ইতিবাচক ঘটনা। এটাকে আমরা আশা করি যে আমরা আরও সম্প্রসারিত করতে পারবো আমাদের ব্যক্তি জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক যে দুর্বৃত্তায়িত রাজনীতি, সেটার থেকে মুক্ত হওয়ার জন্য কিন্তু এই পরিচ্ছন্ন রাজনীতিকদের মূল্যায়নের প্রয়োজন আছে। সেটা একটা সঠিক সিদ্ধান্ত হয়েছে, সেটাকে আমরা অভিনন্দন জানাই, স্বাগত জানাই। এক এক সময় ধরেন এক এক ধরনের কথা, কোনো কোনো সময় যে অরাজনৈতিক ব্যক্তিকে করার কথা বলা হয়েছে এবং অতীতে সেটা দেখেছি। আবার অনেকেই বলেছে না, এই পদে আসলে রাজনৈতিক ব্যক্তিদের আসা দরকার, যাতে দেশের কোনো ক্রাইসিস মোমেন্ট বা সংকটকালীন সময়ে সঠিক ভূমিকা রাখতে পারে। তো এই দিক থেকে যদি একটু বলেন যে সেটা রাজনৈতিক যার প্রজ্ঞা আছে তাকেই তো নিতে হবে, কারণ এটা তো রাজনীতির বাইরে না। অনেক সংকটকাল আসবে, ক্রান্তিকাল আসবে, সে সময় কিন্তু দৃঢ়তার পরিচয় দিতে হবে এবং অভিজ্ঞতাটা এখানে খুব প্রয়োজন এবং দূরদর্শিতাটা লাগবে, বিচক্ষণতাটা লাগবে, প্রজ্ঞাটা লাগবে এবং দায়িত্ববোধটা লাগবে, দেশপ্রেমটা লাগবে। সেটার অগ্নি পরীক্ষায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর উত্তীর্ণ হয়েছেন বারবার। সেটা উনি পরীক্ষিত একজন অগ্রসেনানী। সুতরাং এটা আমি বলছি যে এটা খুবই সঠিক নির্বাচন হয়েছে এবং এটা নিয়ে কেউ প্রশ্নও তুলতে পারবে না। তার যে প্রতিদ্বন্দ্বী কর্নেল অলি সাহেব, যিনি মুক্তিযোদ্ধা ছিলেন এবং এখন জামায়াতের প্রার্থী হয়েছেন, সেটার ব্যাপারে আমি কমেন্ট করতে চাই না। সেটা সাধারণ জনগণই নির্বাচন মানে বিচার বিবেচনা করবেন, মূল্যায়ন করবেন। তো সেটাও একটা আনুষ্ঠানিকতা। তবে সেটাও ভালো যে প্রতিদ্বন্দ্বিতা করছে। জামায়াতের আমির বলেছে যে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে চায় এবং গণতান্ত্রিক এটা সংস্কৃতি, সেটা ভালো। সেটা একটা মানে গণতান্ত্রিক, মানে এটাকে আপনি ইতিবাচক ভেবে নিয়েছেন যে গণতান্ত্রিক প্রক্রিয়া একটা নির্বাচন। হ্যাঁ, তো করুক, ফাঁকা মাঠে তারা গোল দিতে দিবে না, ভালো কথা। আর স্পিকার মানে জাতীয় সংসদের চিফ হুইপ সরকারি দলে যে উনি পরিষ্কার বলে দিয়ে, যেহেতু 70 এখনো বহাল আছে এবং ভোটটা হবে প্রকাশ্যে এবং টেলিভিশনেও সরাসরি সম্প্রচার করা হবে, মানে রেজাল্ট হওয়া পর্যন্ত 20 তারিখ। জি।
তো এটাও আমরা জনগণ দেখতে পাবে, সেটাও একটা ভালো জিনিস। কারণ এই এখন জনগণের ভোটে নির্বাচিত হয়েছে, এখন এমপিদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন, তো ফ্লোর ক্রসিং করা যাবে না। সুতরাং এটা অবধারিত বলা যায় যে এটা বিএনপির প্রার্থী বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করবে। একজন ফেসবুকে ঠাট্টা করে লিখেছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক ভোটে এগিয়ে আছেন অন্তত, কারণ উনি নিজে ভোট দিতে, কর্নেল অলি যেহেতু সংসদ সদস্য না, তার ভোট নাই, আচ্ছা, তো উনি এক ভোটে পিছিয়ে, একটা ঠাট্টা করে লিখেছেন। যাক, তারপরেও ভালো। আপনি 70 অনুচ্ছেদের কথা বলেন, আমাদের যে জুলাই চার্টার হয়েছে সেখানে কিন্তু 70 সেটা তো এখন সংবিধান সংশোধন, এটা একটা প্রক্রিয়াধীন ব্যাপার আছে, কিন্তু এখনো তো সেটা বহাল আছে, সুতরাং সেই অনুযায়ী হবে। পরবর্তীকালে এটা দেখা যাবে যে ওই কয়েকটা 2টা পয়েন্ট ছাড়া ফ্লোর ক্রসিং করা যাবে, সেটা কিন্তু এখনো কার্যকর হয়নি। ফলে ওই যে অর্থবিল, সম্ভবত অর্থবিল এবং মানে ফ্লোর ক্রসিং করা যাবে না, বাকিগুলোতে, হ্যাঁ, সেটা এখনো কার্যকর হয় নাই। ফলে আগের টাইম মানতে হবে, এবং এটা দলের যে সিদ্ধান্ত সেটার বাইরে যাওয়া যাবে না, তাইলে এমপিত্ব চলে যাবে। আচ্ছা, আমরা একটু অন্য প্রসঙ্গে আসি। সেটা হচ্ছে যে গ্যাস সংকট, বর্তমানে যে গ্যাস বিদ্যুতের যে সংকট আপনি দেখতে পাচ্ছেন, যদিও বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী বলেছেন যে আসলে কিছু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন, সেই প্রসঙ্গে না দিই, কিন্তু গ্রাম এলাকায় আমরা দেখছি লোডশেডিং চরম মাত্রায়। এখন ভাদ্র মাসের গরম খুব কষ্ট হচ্ছে মানুষের, এবং মানে দিনের পর দিন, তারপরে কলকারখানা উৎপাদন সবকিছু কিন্তু স্থবির হয়ে আছে অনেক ক্ষেত্রে। তো এই গ্যাসের সংকটটা যত দ্রুত কাটানো যায়, এবং এইটার মধ্যে ইমিডিয়েটলি যেটা করা দরকার, আমার মনে হয় কি, সব দলের প্রতিনিধিত্ব নিয়ে একটা সংকটকালীন যে উপায় উদ্ভাবনের একটা চেষ্টা, সেটা করতে পারলে ভালো। আবার আজকে থেকে আপনি জানেন যে দোকানপাটে রাত্রে 8টার পরে বন্ধ করে দিবে, বিদ্যুতের যেই কনজামশন সেখানে হয়, এবং এখানে বিদ্যুৎ খাতে যে দুর্নীতি আছে সেটাকে যদি কমানো যায়, এবং সিস্টেম লস যেটা আছে সেটা কমানো যায় যদি, এবং কৃচ্ছ্রতার মানসিকতা আমাদের একটু থাকতে হবে, না হলে কিন্তু এই সংকটটা রাতারাতি সমাধান করা যায়। শুধু সরকার একার টাকা, হ্যাঁ, সরকারের একার পক্ষে সমাধান করা সম্ভব না। আপনার টাকা থাকলেও আপনি 1 মাসে 2 মাসের মধ্যে বিদ্যুৎ উৎপাদনে যেতে পারেন না, সেটাও একটা সময় দিতে হবে। এবং আপনি জানেন যে বাপেক্স যেটা আমাদের যে অনুসন্ধান করে গ্যাস তেল, সেটা কিন্তু দীর্ঘদিন ধরে অকার্যকর ছিল বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে, আর আমদানি নির্ভরতা বাড়ানোর জন্য তারা সেটা করেছে, এবং সেখানে লুটপাট করেছে, সম্পদ পাচার করেছে। এবং বিদ্যুৎ খাতে যেরকম মানে কুইক রেন্টাল সিস্টেম একটা যেটা আছে, সেটা বিনা টেন্ডারে কিন্তু ওখানে অনেক দুর্নীতি হয়েছে, অনেক টাকা অপচয় হয়েছে, সেটা ঋণের বোঝা এখনো আমাদেরকে বইতে হচ্ছে। আসলে এই সরকার, নতুন নির্বাচিত সরকার যে একটা ভঙ্গুর বিপর্যস্ত অর্থনীতির মধ্যে পড়েছে, সেই সংকটটা কাটিয়ে উঠতে কিন্তু সময় দিতে হবে তাদেরকে, এবং আমাদেরকে সহযোগিতা করতে হবে, যাতে এই সংকটটা সবাই মিলে আমরা ওভারকাম করতে পারি। এর আগেও জ্বালানি সংকট হয়েছিল, সেখানেও আমরা দেখেছি নানান ধরনের ষড়যন্ত্র, লাইন লেগে আছে দিবারাত্রি, তো সেটা রাতারাতি কিভাবে শোধ হলো, মানে সংকটটা পার হলো কিভাবে, তো সেখানেও ষড়যন্ত্র ছিল একটা, মানে স্থিতি নষ্ট করার জন্য, গণতান্ত্রিক অভিযাত্রাটা নষ্ট করার জন্য, একটা স্বাভাবিক যে স্বাচ্ছন্দ্য আছে জনজীবনের, তারপরে সরকারের যে এগিয়ে যাচ্ছে, সব সংকটগুলি তারা অ্যাড্রেস করার চেষ্টা করছে। সেই মুহূর্তে কিন্তু নানান ধরনের ষড়যন্ত্র হচ্ছে, দেশের ভিতরের থেকে হচ্ছে, বাইরে থেকে হচ্ছে। পতিত ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার কিন্তু বসে নাই, তারা তাদের উচ্ছিষ্ট ভোগীরা, এবং তারা অর্থায়নও করছে আপনি জানেন। এবং যে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যে বাংলাদেশ ভারত সম্পর্কের যে টানাপোড়েন চলছে, আমরা আশাবাদী যে সেটার থেকে ভারত, যেহেতু বলটা তাদের কোর্টে, তারা সেভাবে এগিয়ে আসবে। আমরা আশা করি যে দুই দেশের সম্পর্ক একটা স্বাভাবিক, সুস্থ এবং সমতা ভিত্তিক এবং ন্যায্য অংশীদারত্ব এবং মানে পারস্পরিক শ্রদ্ধাবোধের উপরে দাঁড়াবে। অবশ্যই সেটা কিন্তু একতরফা করলে তো হবে না, খালি কর্তৃত্ব পরায়ণতা আমরা দেখেছি। শেখ হাসিনা কিন্তু নির্লজ্জভাবে বলেছে যে ভারতকে যা দিয়েছে সারা জীবন তারা মনে রাখবে। হ্যাঁ, মনে রেখেছে, তারা তাকে অন্যায়ভাবে আশ্রয় দিয়ে রেখেছে, এবং বাংলাদেশের সতর্কতা সত্ত্বেও তারা হাসিনাকে অ্যালাউ করেছে 5ই আগস্ট বক্তব্য দেওয়ার ব্যাপারে, এবং পরে আবার ভারত বাংলাদেশের চাপের পরে বলেছে যে এই বক্তব্য তারা ওন করে না তারা। কিন্তু এটা তো দ্বিচারিতা হলো, এটা তো কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। তো এত চালাকি তো ভালো নয়, এবং সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ হয় না এখনো, এবং আমাদের সঙ্গে পানি নিয়ে সমস্যা আছে, অনেক সমস্যা আছে, সেগুলি কিন্তু আমরা চাই যে একটা সম্মানজনক সলিউশন আমরা চাই, এবং সমতা ভিত্তিক বন্ধুত্ব আমরা চাই।
ভারত বাংলাদেশ প্রসঙ্গে আসবো, আমরা গ্যাসে ছিলাম, আপনি বাপেক্সের কথা বলছিলেন যে বাপেক্সকে বাপেক্সকে সেভাবে কাজ করতে দেওয়া এই হয় না। জায়গায় আমি বলছি দেশ রূপান্তর একটা শিরোনাম করেছে ভোলার গ্যাস ফেলে রাখার খেসারত, অর্থাৎ আবিষ্কারের 31 বছর পরও ভোলার গ্যাস মানে পূর্ণাঙ্গ জরিপ হয়নি, সেখানে উত্তোলনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি, কিন্তু গ্যাস সেখানে আছে ভোলায়। তো সেটা অনুসন্ধান করতে সেখানে আমাদের বিদেশি বিশেষজ্ঞদেরও যেখানে প্রয়োজন সেখানে সহায়তা নিতে হবে। আমাদের নিচে নিশ্চয়ই অনেক সম্পদ আছে, আমরা সেগুলি এক্সপ্লোর করতে পারি নাই। সেগুলি করতে পারলে অনেক ক্ষেত্রে কমে আসবে এবং আমাদের সৌর বিদ্যুতের উপরে কিন্তু জোর দিতে হবে, সেটা দিচ্ছেও সরকার। আমরা জানি যে নানান ধরনের ষড়যন্ত্র হয়েছে আমাদের দেশের অর্থনীতিকে বিপর্যস্ত করার জন্য, পঙ্গু করে দেওয়ার জন্য, ক্ষমতা কুক্ষিগত করার জন্য। আমরা রামপালে সুন্দরবনের কাছে যে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করা হয়েছে সেটাও সুন্দরবনকে ধ্বংস করার একটা ষড়যন্ত্র, কারণ দেশে তো আরও অনেক জায়গা ছিল। তো এখন রামপাল বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় স্তরে যেটা যাবে সেটা সৌর বিদ্যুতে যাবে, সুতরাং পরিবেশের জন্য সেটা বিপজ্জনক হবে না। তো এটাও সময় সাপেক্ষ ব্যাপার। এখন আমাদের মধ্যে যদি একটা কৃচ্ছ্রতার মানসিকতা আমরা গড়ে তুলতে পারি, একটু যদি আমরা সহনশীল হই, আমরা যদি বিদ্যুতের অপচয় না করি, রাত্রের 8টার পরে যদি দোকান বন্ধ, এটা যদি আমরা মেনে চলি তাহলে অনেকখানি সাশ্রয় হবে। কারণ গ্রামাঞ্চলে লোডশেডিং যে ভয়ঙ্কর পর্যায়ে চলে গেছে এবং সেচের নানান সমস্যা হচ্ছে, কলকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে, সেগুলি কিন্তু আমাদের সচল করতে হবে। তাহলেই কিন্তু আমরা সংকটটাকে অনেকখানি কমিয়ে আনতে পারি। সম্পূর্ণ দূর করা রাতারাতি সম্ভব না, যতটা পর্যায়ে একটা সহনীয় পর্যায়ে যদি আমরা নিতে পারি সেটাই আমাদের কাম্য এবং সেই লক্ষ্যে সবার কাজ করা দরকার। এই যে আপনি বলছেন যে আমদানি নির্ভর একটা জ্বালানির যে আমদানি নির্ভর একটা ব্যবস্থার উপর নির্ভর করছিল গত সরকার, এটা কি আসলে এই যে যেমন ভোলার গ্যাস ক্ষেত্র সেটা এক্সপ্লোর করা হয়নি সময় মতো এবং জরিপ করা হয়নি, উত্তোলনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি, এটা কি আমদানি করা দেন এবং আমদানি করে সেখানে লুটপাট করা যাবে, সেখানে কমিশন বাণিজ্য আছে এবং সম্পদটা পাচার করা যাবে। তারপরে আমরা জানি যে আদানির সঙ্গে যে বিদ্যুৎ চুক্তি সেটাও একটা অসম চুক্তি, সেখানে আমাদের অনেক ক্ষতি হচ্ছে। এটা এমনই চুক্তি একটা যেটা আমরা হজমও করতে পারছি না, উগরাতেও 25 বছর মেয়াদি চুক্তি করে গেছে। হ্যাঁ, তো সেগুলির মধ্যে তো অনেক রহস্যজনক ব্যাপার আছে আসলে। তো এগুলিও আমাদের পর্যালোচনা করা উচিত যতটা সম্ভব। এবং আপনি জানেন যে বিদ্যুতে ভর্তুকি কমানোর জন্য, তারপরে সারে ভর্তুকি কমানোর জন্য কিন্তু চাপ আছে বিশ্বব্যাংকের, IMF-এর। তো সেটাও একটা, যদি বিদ্যুতের দাম এর মধ্যে 2 দফা বাড়ানো হয়েছে, আরও হয়তো বাড়ানো হতে পারে, সেটাও কিন্তু সাধারণ মানুষের উপরে কিন্তু একটা বোঝা হয়ে দাঁড়াবে। এবং এবার আপনি খেয়াল করেছেন কেন অনেকেই কিন্তু বিশেষ করে সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাচ্ছি যে বিদ্যুতের অস্বাভাবিক বিলের কথা বলছেন, ভুতুরে বিলের উপর অত্যাচারটা বেড়ে গেছে। সেখানে কিন্তু এখানে হলো ম্যানেজমেন্টের সমস্যা আছে। তো এগুলিকেও অ্যাড্রেস করা দরকার। সেখানে যে দুর্নীতি আছে, রন্ধ্রে রন্ধ্রে যে দুর্নীতি, সেটা রাতারাতি দূর করা সম্ভব না, কিন্তু আমরা সরকারের একটা দৃঢ় ভূমিকা চাই, সেখানে স্বচ্ছ একটা ভূমিকা চাই। তাহলে কিন্তু অনেকখানি কমে আসবে, আসলে দুর্ভোগটা কমে আসবে। সম্পূর্ণ দূর হবে না, কিন্তু যতটা পারা যায় একটু সহনীয় পর্যায়ে নিয়ে আসতে হবে এবং কৃচ্ছ্রতা করতে হবে। এবং দোকানপাটে যেরকম করা হয়, তারপরে আপনি জানেন যে শেখ হাসিনা এই যে ব্যাটারি চালিত করেছে, সেখানে অনেক বিদ্যুতের অনেক কনজাম্পশন হয়। এবং এখন ঢাকা শহরে আপনি বের হলেই দেখবেন যে একদম সয়লাভ হয়ে গেছে, বিশেষ করে গলির রাস্তা তো বাদে মেইন রাস্তাগুলোতেও এখন এই ব্যাটারি চালিত রিক্সা। কিন্তু সেটারও একটা সম্মানজনক সমাধান করা, তারাও যাতে বেকার না হয় এমন কিছু একটা উপায় বার করা দরকার, যে একটা সলিউশন বার করা দরকার যাতে এইগুলির থেকে আমরা মুক্তি পাই, বিদ্যুতের কনজাম্পশন থেকে। মানে এখন যেহেতু সংকটটা চলছে, তাই না? আর গ্যাস ব্যবহারের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যেখানে যেখানে অপচয় আছে, ম্যানেজমেন্টের ক্ষেত্রে যেরকম ব্যবস্থাপনায় যেখানে দুর্নীতি আছে, গলদ আছে, সেগুলি চিহ্নিত করে সেগুলি দ্রুত ভিত্তিতে অ্যাড্রেস করা, তাহলে হয়তো সিস্টেম লসটা কমে আসবে, দুর্নীতিটা দূর করতে হবে। আর আমরা যদি সরকারের সঙ্গে সহায়তা করি, দোকানপাট বন্ধ রাখি, আগেও এটা চেষ্টা করা হয়েছিল, তো ঈদের কথা বলে কিন্তু সেটাকে পরে বাড়ানো হয়েছে। এখন তো আর সামনে ঈদ নাই, অনেক দেশে আপনি দেখবেন যে সন্ধ্যার সময় সব কিছু বন্ধ হয়ে যায়। আমাদের তো গভীর রাত্রি পর্যন্ত চলতে থাকে। তো আমরা সেগুলির ব্যাপারে যদি একটু কৃচ্ছ্রতা করি, মানে নিজেরা যদি একটু সহনশীল হই এবং একটু ধৈর্য ধরি, তাহলে কিন্তু এই সংকটটা কমে আসতে পারে। ইনকিলাব এবং নয়া দিগন্ত শিরোনাম করেছে। আমি একটু আপনাকে শোনাচ্ছি যে গ্যাস বিদ্যুৎ সংকটে দুর্বিষহ জনজীবন, গ্যাস সংকট আরও তীব্র, ভোগান্তি চরমে। এবং সরকারেরও দরকার যে পরিস্থিতিটা খোলামেলা বলা,
যে আমি সেই প্রসঙ্গে আসছি যে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর কাছে যখন মানুষ প্রত্যাশা করছে যে আসল কারণ কি, যেগুলো আপনি বলছেন যে বিগত সরকারের যে সরকারের খোলামেলা সেগুলি বলা দরকার, কিন্তু উনি বলছেন যে গ্যাসের লাইন, দীর্ঘ লাইন, আপনি নিশ্চয়ই দেখেছেন যে সেখানে বিদ্যুৎ দিতে সময় লাগে। দায়িত্বজ্ঞানহীন উক্তি করাটা বাঞ্ছনীয় নয়। আমি মনে করি যে বিরোধী দলকে সঙ্গে নিয়ে এইটা সমাধান করা দরকার। তাদেরকে, দেশটা তো সবার, সুতরাং আমি মনে করি যে যারা নির্বাচিত হয় নাই সংসদে তাদেরকেও আস্থায় নিয়ে, এটা যেহেতু একটা বড় ধরনের জাতীয় সংকট, সবাইকে আস্থায় নিয়ে এবং নিজেদের দোষ ত্রুটি যতটা সম্ভব কমিয়ে আনা, দুর্নীতি দূর করা, তারপরে এইটার ম্যানেজমেন্টটাকে স্বচ্ছ করা, দৃঢ় করা, সেখানে মানে কঠিন পদক্ষেপ না যেখানে প্রয়োজন সেখানে আমরা চাই যে সরকার এই ব্যবস্থাগুলি নেবে। তাহলে কিন্তু সংকটটা কিছুটা হলেও কমে আসবে এবং দোষ ত্রুটি যেটা থাকে সেগুলি স্বীকার করা, আর দায়িত্ব জ্ঞানহীন কোনো উক্তি যেন না করা হয়। আর আমাদেরও জনগণেরও বোঝা দরকার যে একটা বিদ্যুৎ কেন্দ্র ভাঙচুর করলে তো আমি বিদ্যুৎটা পাচ্ছি না, সুতরাং এটা একটা জাতীয় সম্পদ, আমাদেরও সেটার থেকে নিবৃত্ত থাকতে হবে। হ্যাঁ, ক্রোধ আছে, ক্ষোভ আছে, সেটা সত্যি জেনুইন, কিন্তু আমরা যেন সেটা সহিংসতার পথে না যাই, আমরা যেন আইনটা হাতে না তুলে নিই। আমরা আসলে আইন মেনে চলা নাগরিক হতে চাই। আমাদের নিজেদেরও কিন্তু সভ্যতা, ভব্যতার পরিচয় দিতে হবে, ধৈর্যের পরিচয় দিতে হবে। হ্যাঁ, আমি যে প্রসঙ্গটি বলতে চাচ্ছিলাম সেটা যে বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী যেটা বলেছেন যে এই যে আপনি যেটা বলেছেন খোলাখুলি বা স্পষ্টভাবে জনগণের কাছে বলা, জনগণ আসলে জানতে চায়, কিন্তু আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতি এটা আমরা কখনোই দেখি না। আমরা বিগত সরকারের সময় দেখছি যখন রানা প্লাজার ঘটনা ঘটে তখন স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছিলেন যে কিছু বিএনপি জামাতে কিছু লোক এসে ধাক্কা দিয়ে বিল্ডিং ফেলে দিয়েছে। তো এই কথাগুলো কি ঠিক একই পর্যায়ে পড়ছে না যে মানে মানুষের যে ক্ষোভ সেটাকে উপশম করার পরিবর্তে আরো কি আমাদের মানে মজ্জাগত হয়ে গেছে এটা বিষয়টা। আসলে আমরা এমন একটা অপশাসনের মধ্যে ছিলাম, এখন আমরা 5 মাস সেটার থেকে মুক্তি সহজে পাবো না। চেষ্টা করতে হবে আস্তে, ভালো জিনিস করতে কিন্তু সময় লাগে, খারাপ জিনিস আপনি দ্রুত করে ফেলতে পারেন। তো একটা কোনো কিছু গড়তে সময় লাগে, ভাঙতে সময় লাগে না। তো আমরা চাই যে আমাদের মধ্যে একটা সুস্থতার সংস্কৃতি গড়ে উঠুক, পারস্পরিক শ্রদ্ধাশীলতার জায়গাটা তৈরি হোক, এবং মানে আমরা যেন শিষ্টাচার, শালীনতাটা মেনটেন করতে পারি। না হলে আমাদের নতুন জেনারেশনের কাছে কি আমরা উপহার দিব? তারা আমাদেরকে শ্রদ্ধা তো করবে না। তাহলে আমরা চাই যে আমরা যেন দায়িত্বশীলতার পরিচয়, দেশপ্রেমের পরিচয় দিই, ধৈর্য, পরমত সহিষ্ণুতার পরিচয় দিই। তাহলেই গণতান্ত্রিক অভিযাত্রাটা ব্যাহত না হয়ে সঠিক গতিটা পেতে পারে। আমরা কিন্তু যিনি প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করছেন এখন, তার মধ্যে এই পরিবর্তনগুলো লক্ষ্য অনেক পরিবর্তন দেখতে পাচ্ছি। তার দলের নেতাকর্মীদের মধ্যে সেইভাবে দেখতে পাচ্ছি না, কিন্তু সেই গতিটা এবং পরিধিটা বাড়ানো দরকার। আসলে আমরা দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অতীতচারিতা থেকে মুক্ত আছেন, জিজ্ঞাসা, প্রতিহিংসা থেকে মুক্ত আছেন, এবং তিনি সেটা কাজে প্রতিফলন ঘটিয়ে দেখিয়েছেন যে তিনি যে এটা বিশ্বাস করেন না। তো সেইটা একটা বিরাট বড় পরিবর্তনের একটা সূচনা, এবং আমরা সেটা চাই এটা আরও বিকশিত হোক, অন্যরা সেটা অনুসরণ করুক। তাহলেই কিন্তু দেশটা কিন্তু একটা সঠিক ট্র্যাকে এগিয়ে যেতে পারে। যেটা আমরা দীর্ঘ 1.5 দশকের বেশি সময় আমরা নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছে, আমাদের বাক স্বাধীনতা ছিল না, সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে, নির্বাচনের নামে প্রহসন করা হয়েছে। সেই কলঙ্ক থেকে আমরা মানে মুক্ত হয়ে যেন আসলে সত্যিকারের সুসভ্য জাতি হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারি, সেই একটা বিরাট সুযোগ এসছে। 24-এ যে ছাত্রগণ অভ্যুত্থান, সেটার যে রক্তের ধারা সেটা কিন্তু এখনো শুকায় নাই। আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের মধ্যে বিন্দু মাত্র অনুশোচনা এখনো আসেনি। 2 বছর পার হয়ে গেছে, তাদের নেতাকর্মীরাও স্বীকার করছে না, অথচ আমাদের চোখের সামনে এগুলি ঘটেছে। যেই মায়ের বুক খালি হয়েছে সে জানে যে এইটা কত নৃশংস একটা ঘটনা ছিল। একটা দুইটা না, শত শত চোখের সামনে এখনো সেই ক্ষত শুকায় নাই। যে গুম হয়েছে সেই ফ্যামিলি চিরকালের জন্য কিন্তু ধ্বংস হয়ে গেছে। আসলে কত মানুষ, হাজার হাজার নেতাকর্মী পালিয়ে বেরিয়েছে, মিথ্যা মামলা নিয়ে গুম হয়ে গেছে, খুন হয়েছে, কত সম্পদ লুট হয়েছে, কত সম্পদ পাচার হয়েছে, সমস্ত কিছু দুর্বৃত্তায়িত হয়েছে, কত কিছু দখল হয়ে গেছে। মানে সেই একটা অন্ধকার, একটা কালো একটা অধ্যায়,
সেটা থেকে আমরা মুক্ত হয়ে একটা আলোর পথে আমরা যেতে চাই। সেটার জন্য সবাই যেন আমরা মিলে সম্মিলিতভাবে একটা ধৈর্য ধরে জি, দেশপ্রেমের পরিচয় দিয়ে, সহিষ্ণুতার পরিচয় দিয়ে যেন এগিয়ে শেষ দিকে চলে এসেছে, আমরা একটা আবার বাংলাদেশ ভারত প্রসঙ্গে যাব। আপনি জানেন যে বর্তমান কি অবস্থা, শেখ হাসিনার বিশেষ করে বক্তব্যের পরই আমাদের বিবৃতি, তারপরে আমরা দেখছি যে ভারতীয় হাই কমিশন তার দৌড়ঝাঁপ, একবার আমাদের প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন, তারপরে দিল্লি ছুটে গেলেন, বৈঠকে বসছেন। এখানে কালবেলা যেটি শিরোনাম করেছে দ্বিপক্ষীয় সফরে যাবেন এবং ব্রিক্সে যাবেন না, অর্থাৎ প্রধানমন্ত্রীকে ভারতের তরফ থেকে বলা হয়েছে তাকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে যেদিন তিনি শপথ গ্রহণ করেন। আবার মানে ওম বিড়লা লোকসভার স্পিকার এসেছিলেন, তিনি চিঠি নিয়ে এসেছিলেন, নরেন্দ্র মোদীর চিঠি নিয়ে এসেছিলেন আমন্ত্রণ জানিয়ে। আবার ব্রিক্স সম্মেলনে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে বিমস্টেকের চেয়ারপারসন হিসেবে। তো এই যে এক ধরনের টানাপোড়েন আমরা লক্ষ্য করছি, আবার এক ধরনের দৌড়ঝাঁপ লক্ষ্য করছি কূটনীতিকের মধ্যে, মানে কূটনীতিবিদদের মধ্যে। তো দুই দেশের আসলে সম্পর্ক কোন পর্যায়ে যাচ্ছে বলে মনে হয়? না, এখন বলটা কিন্তু ভারতের কোর্টে, আসলে তারা কিভাবে খেলবে সেটার উপরে নির্ভর করে। তো এর মধ্যে তাদের কিছুটা চৈতন্যোদয় হয়েছে, না হলে তো এই ধরনের কথা বলতো না যে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা যায়। সেটা আমরা চাই। আমরা চাই যে যেসব ইস্যুজ আছে বাংলাদেশ ভারতের মধ্যে, যেগুলি মানে সলভ হয়নি, পানির সমস্যা, সীমান্ত সমস্যা, বন্দি প্রত্যর্পণ সমস্যা, তারপরে এই যে হাদি হত্যাকারীদের চেয়েছে বাংলাদেশ ফেরত চেয়েছে, সেটা তারা পরীক্ষা করছে, খতিয়ে দেখছে তারা। তো খতিয়ে দেখা আমরা আশা করি যে দ্রুত যেন শেষ হয় এবং একটা সুন্দর একটা সমাধানে যেন পৌঁছায়। শেখ হাসিনা যে ঘটনা ঘটাচ্ছে, ভারতের কোনো লোক এসে যদি এই দেশের থেকে যদি এরকম ভারতের বিরুদ্ধে বক্তব্য, তারা দণ্ডিত কোনো ব্যক্তি এসে তারা কোনো সহ্য করতো, কোনোভাবে সহ্য করতো। তো আমরা একটা স্বাধীন জাতি, আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হওয়া একটা জাতি। তো পৃথিবীর বহু দেশ স্বাধীন হয়েছে, কিন্তু সব দেশ কিন্তু মুক্তিযুদ্ধ করে স্বাধীন হওয়ার গৌরব সব দেশের নাই। সুতরাং আমাদের আছে, আমরা ছোট দেশ হতে পারি কিন্তু আমাদের বীরের জাতি আমরা, আমাদের সেই অহংকারটা আছে, মুক্তিযুদ্ধের অহংকার আছে, ভাষা আন্দোলনের অহংকার আছে। এবং আমাদের, আপনি জানেন যে জেনজিদের যে বিপ্লব কিংবা অভ্যুত্থান, সেটাও কিন্তু অনুসৃত হয়েছে নেপালে এবং ভারতেও হচ্ছে। আপনি জানেন যে ওরা কিন্তু আবার বলেছে যে এই যে সফল হলো শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করাতে, তো তাদের আবার নানান জায়গায় সভা করতে দেওয়া হচ্ছে না। তারা বলেছে এটা ফেজ 2-তে আমরা যাব, এটা এখানে শেষ হয়ে যায়নি। তো হাসিনা যে ভুলটা করেছিল, নরেন্দ্র মোদী সেই ভুলটা করে নাই, ফলে প্রথম দফা পার পেয়ে গেছে। কিন্তু সব দফায় যে পার পাবে এমন ভাবার কোনো কারণ নাই। আমরা চাই যে দুই দেশের সম্পর্ক ভালো থাকুক এবং তারা আমাদেরকে শ্রদ্ধা করুক, আমরাও তাদেরকে শ্রদ্ধা করি। জি, ধন্যবাদ কবি হাসান হাফিজ চমৎকার বিশ্লেষণের জন্য। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান দেখতে দেখতে একদম শেষ প্রান্তে চলে এসেছি। ফ্রন্ট পেজ অনুষ্ঠানটি প্রতিদিন সকাল 9:20 থেকে 25 মিনিটের মধ্যে প্রচার হয়। দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।